দেশের মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে জ্বালানি তেলের যে মজুদ আছে তা দিয়ে মাসখানেক চলবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। তিনি জানিয়েছেন, বিকল্প উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। মার্কেটে আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহার সহ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। আরও জানাচ্ছেন শারমিন নীরা। ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদের আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য, যার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আরব দেশগুলো থেকে বন্ধ জ্বালানি উত্তোলন ও পরিবহন, ফলে বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। বুধবার সচিবালয়ে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুদ আছে তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে তুলে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। এই অবস্থায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে সরকার। মার্কেটের আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং অপচয়টা বন্ধ করতে হবে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নাই। এ সময় অভিযোগ করেন, জ্বালানি তেল ভারতে পাচার হচ্ছে, যা বন্ধে সীমান্তে কঠোর বার্তা দেওয়া হয়েছে। আমরা অল ডিসিদেরকে, বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে 15-18 মার্চের 2 কার্গো এলএনজি শিপমেন্ট। ফলে ঘাটতি দেখা দিতে পারে নিরবচ্ছিন্ন সরবরাহে। অন্যদিকে তেলের মজুদ খুব বেশি না থাকায় দুশ্চিন্তা বাড়ছে বিপিসিরও। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, যুদ্ধ না থামলে বাড়তি ব্যয়ের চাপ বাড়বে বাংলাদেশের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের শিল্পায়ন, উৎপাদন বা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় পুরো ব্যবস্থাই প্রাকৃতিক গ্যাস নির্ভর। কিন্তু চাহিদার সাথে পাল্লা দিয়ে উৎপাদন করতে না পারায় 2018 সাল থেকে নির্ভর করতে হয় আমদানির ওপর। তারপর থেকেই যেন অনিশ্চয়তা সঙ্গী হয়ে আছে বাংলাদেশের, যা এবার আরও বড় আকারে সামনে আসছে মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে। কেননা পণ্যটির প্রধান উৎস ওমান ও কাতার, যারা এরই মধ্যে বন্ধ করে দিয়েছে উৎপাদন। পেট্রোবাংলার তথ্য মতে, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে দৈনিক 95 কোটি ঘনফুট হারে গ্যাস মিলছে। এজন্য প্রতি সপ্তাহে গুনতে হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। কিন্তু চলমান সংঘাতে এই ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে এর চেয়ে বড় দুশ্চিন্তা প্রাপ্তি নিয়ে। কেননা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধে অনিশ্চিত হয়ে পড়েছে 15 ও 18 মার্চের 2 কার্গো শিপমেন্ট, যা কাতার ও ওমান থেকে আসার কথা। আমাদের বেশিরভাগ যে দীর্ঘমেয়াদী চুক্তি, সেটা আমাদের কাতার থেকে আসছে। আর যদি সেটা না আসে তাহলে আমাদেরকে স্পট থেকে কিনতে হবে, এবং স্পট থেকে মূল্য বেশি হবে। কিন্তু যেহেতু এলএনজির সরবরাহ ছাড়া আমাদের গ্যাসের মারাত্মক সংকট সৃষ্টি হবে সরবরাহে, সেই ক্ষেত্রে স্পট থেকে আমাদের এই মুহূর্তে কিনতেই হবে। আমরা গ্যাস এবং কয়লা রপ্তানি ঠেকানোর জন্য জীবন দিলাম, আর সেই গ্যাস ও রপ্তানি বন্ধ হলো, হয়রাজ আমরা আমদানি নির্ভর হয়ে গেলাম। এইরকম একটা অবাস্তবতা আমাদেরকে গ্রাস করে ফেলল। এইটা সরকারকে রিভিউ করতে হবে। অন্যদিকে জ্বালানি তেলে শতভাগ আমদানি নির্ভরতা থাকলেও মজুদ সক্ষমতা সীমিত, যে কারণে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী 1.5 মাসে 21টি চালানের ঋণপত্র দিয়ে রেখেছে বিপিসি। কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে যুদ্ধের মধ্যেই আসতে হবে তেলবাহী সেসব জাহাজ। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। আমি আপনাকে একদম বোল্ডলি বলছি যে আমার এখন অন্যান্য কাজের সাথে সাথে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোটাও একটা কাজ। যারা চুক্তিবদ্ধ আছে তারা আদৌ সাপ্লাই দিতে পারবে কিনা,
সাপ্লাই দেওয়ার তাদের জন্য সুযোগ থাকবে কিনা সেটাও তো একটা বিষয়। আর আমি তো আগেই বলেছি, দাম নিয়ন্ত্রণ না থাকলে বাজারে পেলেও কিছু যায় আসে না। দাম বেড়ে গেলেও আমরা এই তেল কেনার সামর্থ্য আমাদের হবে না। বর্তমানে বছরে ৭৫ লাখ টন জ্বালানি তেল এবং সরবরাহকৃত গ্যাসের 1/3 আসছে বিদেশ থেকে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। গবেষণা সংস্থা সিপিডির গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন বক্তারা। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, ভোগ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলবে নতুন সরকার। বিস্তারিত প্রতিবেদনে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে তা তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। বলেন, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। ব্যাংক থেকে সরকারের মাত্রাতিরিক্ত ঋণে দুর্বল হয়ে পড়েছে পুরো খাত। তাই আগামীতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ সময় ডেইলি স্টার সম্পাদক বলেন, আমলাতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে বাধার মুখে পড়বে সরকার। ফিসক্যাল ডিসিপ্লিন বা রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। এর আগে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতের যে আসল চেহারাটা সেটা কিন্তু দেখা যায়নি, এবং যার কারণে যখন কিউআর করা শুরু হলো, স্বাস্থ্যটা আর কেমন দুর্বল সেটা প্রকাশিত হয়েছে। ব্যুরোক্রেসিকে হ্যান্ডেল করা এই নতুন সরকারের একটা বিরাট একটা চ্যালেঞ্জ হবে। বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গ্যাস সংযোগ না পাওয়ায় বিনিয়োগ করতে পারছেন না অনেকেই। একই সাথে উচ্চ সুদহারও বিনিয়োগ বিমুখ করছে উদ্যোক্তাদের। ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা বিনিয়োগ করছেন না তাদের আইনের আওতায় আনার দাবি জানান আইসিসি বাংলাদেশের সহসভাপতি। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। আজকে পলিসি দিলেন, বেসড অন দিস পলিসি একটা ইন্ডাস্ট্রি হলো, ভেরি নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেল। সেই জায়গাটা আমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। এই যে ৩০০টা ফ্যাক্টরি বিজিএম এর বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মনে করি বেশ অর্ধেকই হচ্ছে ব্যাংকের দোষ। এ সময় ভোগ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। জানান, বিশেষ নজর দেওয়া হবে পুঁজিবাজারেও। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো যায়। নিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, কর। এখন যদি আমি করের সংস্কৃতির মধ্যে না যেতে চাই তাহলে তো এটা সম্ভব না। আলোচনায় উঠে আসে শুধু পরিকল্পনা নয়, বরং এর বাস্তবায়নও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। নিম্ন আয়ের ভোক্তাদের জন্য সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম ভর্তুকি কমিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এবার প্যাকেট প্রতি দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। ফলে কমপক্ষে ১০০ টাকা সাশ্রয় কমেছে ক্রেতাদের। টিসিবির চেয়ারম্যান বলেছেন, কালোবাজারির সংখ্যায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। কিছুটা কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের এমন দীর্ঘ সারি থাকে প্রায় সব সময়। উচ্চ মূল্যের বাজারে কিছুটা স্বস্তি পেতে তাদের এই অপেক্ষা। সরকারি বিপণন সংস্থা টিসিবির নিয়মিত স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরেও চলছে এই ট্রাক সেল কার্যক্রম, যেখানে ৫৯০ টাকা একজন ক্রেতা পাচ্ছেন ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি করে চিনি ও ছোলা আর আধা কেজি খেজুর। যদিও গত রোজায় একই পরিমাণ পণ্যের দাম ছিল ৫৩০ টাকা, ফলে বছর ব্যবধানে দাম বেড়েছে ৬০ টাকা। পরিবার অনেক কেনাকাটা করতে হয়, এজন্য এটা হলে তাহলে পরিবার কিছুদিন আর কি চলতে পারে। আপনার গাড়িটা যদি ৮টার সময় বা ৯টার সময় আসে তাহলে আমাদের এত কষ্ট করতে হয়। পুরো ফ্যামিলি মিলে তো একটা মালদা হয় না, দাম বেশি। খেজুর আর ছোলার দাম অপরিবর্তিত রাখা হলেও প্রতি কেজি চিনি ও মসুর ডালে ১০ টাকা আর প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১৫ টাকা বাড়িয়েছে টিসিবি। ফলে বিশৃঙ্খলা আর দীর্ঘ লাইনের ধকল সামলিয়ে একজন ক্রেতার সাশ্রয় হচ্ছে ৩০০ টাকার মতো। অথচ গত রমজানেও তার পরিমাণ ছিল আরও অন্তত ১০০ টাকা বেশি। এর আগের তুলনায় এবার অনেক সাশ্রয় কমে হয় আর ভোগান্তিটা একটু বেশি। গত বছরের তুলনায় এবছর আসলে দাম বেশি। গত বছর ১ লিটার সয়াবিন ছিল ১০০ টাকা, এবার নিতেছি ১১৫ টাকা। এখানে এত লোকের ভিড়ের মধ্যে নিয়ে আসলে একদিকে চিন্তা করলে আমাদের আসলে এটা কোনো বেশি খুব বেশি যে একটা সাশ্রয়ী হয় তাও না।
টিসিবির হিসেব বলছে দেশের বাজারে এই সময়ে ভোজ্য তেলের দাম লিটারে 20 টাকা বাড়লেও প্রতি কেজি ছোলা, মসুর ডাল ও চিনির দাম কমেছে 20 টাকা করে। খেজুরের আমদানি শুল্ক কমায় কমেছে দামও। তবে ট্রাক সেলে এসব পণ্যের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান বলেন, কালোবাজারির সংখ্যা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাক সেলে যে একদম নিম্ন আয়ের লোকজন সবার মানে তারাই নিচ্ছে এটা না, যে কোনো পর্যায়ের লোকটা নিচ্ছে। সো এই জায়গায় মানুষের ক্রয় ক্ষমতার একটা বিষয় আছে। আপনার পণ্যর দাম যত কম হবে এটার কালোবাজারের সম্ভাবনা তত বেশি থাকে। যদিও আমাদের এগুলোর বিরুদ্ধে মানে কালোবাজার যদি না হয়, একাধিক ব্যক্তি যদি না নেয়, এর জন্য আমাদের কমিটি করা থাকে, মানে আপনার জেলা পর্যায়ে পুলিশ পর্যন্ত থাকে, আমরা জায়গাগুলো দিয়েছি। তো এর জন্য সাধারণত নর্মাল যে রেটটা থাকে সেই রেটের থেকে 10-15 টাকা প্রাইসটা একটু বেশি দেওয়া হয়। 17 ফেব্রুয়ারি শুরু হওয়া টিসিবির ট্র্যাকসেল কার্যক্রম শেষ হবে আগামী 12 মার্চ। রাজধানী সহ সারা দেশের 450টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। মইনুল হাসান, 71, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে ভয়াবহ ঝুঁকির মুখে ভারতের বাসমতি চালের রপ্তানি। সুগন্ধি চালের প্রধান গন্তব্যস্থল মধ্যপ্রাচ্য হয় বাতিল হয়েছে বেশ কয়েকটি চালান। এছাড়া ইরানের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ায় রপ্তানি মূল্য পরিশোধ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ফলে বিপাকে পড়েছে নয়াদিল্লি। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ভয়াবহ সংকটে ভারতের বাসমতি চাল রপ্তানি। সুগন্ধি চালের মোট রপ্তানির ৭৪% গন্তব্য উপসাগরীয় অঞ্চলটিতে বন্ধ রয়েছে বিভিন্ন বন্দর। ফলে আটকা পড়েছে বেশ কয়েকটি চালান। এতে বাতিল হয়েছে অনেক চুক্তি। চলতি বছর বাসমতির রেকর্ড ফলন হয়েছে ভারতে, কিন্তু রপ্তানি চাহিদা কম থাকায় দাম কমেছে ৬%। তথ্য বলছে জানুয়ারি পর্যন্ত ৫.৫ মিলিয়ন টন রপ্তানি করেছে দিল্লি, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৬.৫ মিলিয়ন টনের প্রায় ৮৩%। রমজান উপলক্ষে পশ্চিম এশীয় ক্রেতাদের কাছে ডিসেম্বর-জানুয়ারি ২ মাস চাহিদাও ছিল বেশ। এরই মধ্যে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির জন্য আটকে আছে ৪ লাখ মেট্রিক টন বাসমতি চাল। কিন্তু সাম্প্রতিক সংঘাতে পাঠাতে পারছে না বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশটি। এছাড়া বিকল্প বাজারে সমপরিমাণ চাহিদা না থাকায় সেখানেও পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে আগের চুক্তির চালান সম্পন্ন না হওয়ায় নতুন ক্রয়াদেশও নিচ্ছেন না তারা। অন্যদিকে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভাড়া বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। ফলে বিমাকারী প্রতিষ্ঠানগুলো নৌযানের বিমা বন্ধ রেখেছে। এরই মধ্যে বন্দরের পণ্য মজুদের খরচ এবং জাহাজ ভাড়া বৃদ্ধির বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সাহায্যের জন্য যোগাযোগ করেছে অনেক রপ্তানিকারক। এছাড়া অর্থ পরিশোধ নিয়ে বাড়ছে উদ্বেগ। যেখানে রপ্তানি মূল্যের ৪৫% এখনো অপরিশোধিত রয়ে গেছে। সাধারণত বাসমতির চালানের কয়েক মাস পর দাম শোধ করেন আমদানিকারকরা। ভারতের বাসমতির প্রধান ক্রেতা ইরানের ব্যাংকিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় অর্থ পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে রপ্তানি আরও কমবে। ফলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন ভারতীয় কৃষকরা। নুসরাত মৌমি, ৭১। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত ঠিক কত দিনে বন্ধ হবে সেটি বলা দুষ্কর। তবে কয়েক সপ্তাহের ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে হামলার প্রথম দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $1.25 বিলিয়ন, যা চলতি বছর দেশটির প্রতিরক্ষা বাজেটের 0.1%। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পুরনো দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে গেল শনিবার। সুইজারল্যান্ডে দুই পক্ষের বৈঠক চলাকালীন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উপসাগরীয় দেশটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। সংঘাত ছড়িয়ে পড়ার সাথে উঠছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন: এই যুদ্ধে কত খরচ হবে যুক্তরাষ্ট্রের?
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন অভিযান আগামী কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। সময়কাল নিয়ে অনিশ্চয়তায় চূড়ান্ত খরচ অনুমান করা কঠিন। তুরস্কের আনাদুলু এজেন্সির বিশ্লেষণ বলছে আক্রমণের প্রথম 24 ঘন্টায় আনুমানিক $779 মিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, যা 2026 সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটের 0.1%। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য বলছে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানের 1250টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনী, যেখানে 11টি ইরানি জাহাজ ধ্বংস করেছে তারা। শুধুমাত্র B2 অপারেশনের জন্য ব্যয় হয়েছে আনুমানিক $30 মিলিয়ন। এফ সিরিজের 4টি যুদ্ধ বিমানের জন্য খরচ $271 মিলিয়ন। মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড ব্যবহারে প্রতিদিন খরচ $15 মিলিয়ন। হামলায় ব্যবহৃত 200টি ক্ষেপণাস্ত্রের ব্যয় $340 মিলিয়ন। এছাড়া ট্যাঙ্কার, স্থলভিত্তিক ব্যাটারি ও অন্যান্য অস্ত্রের ব্যয় $423 মিলিয়ন। সব মিলিয়ে শনিবারের হামলায় আনুমানিক $779 মিলিয়ন খরচ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজার যুদ্ধ শুরুর পর থেকে গেল বছর সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলকে $21 বিলিয়ন সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তাছাড়া ইয়েমেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাতেও দেওয়া হয় $12 বিলিয়ন বেশি। ফলে এই সময়ে যুদ্ধবিগ্রহে প্রায় $34 বিলিয়ন খরচ করে দেশটি। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।